ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দার ফাঁক দিয়ে রুমে ঢুকেছে। দূরের গাছ থেকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ফালাকের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখল সাদ পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। এতদিন সাদের পাশে শুতে গেলে ফালাকের বুকটা ভয়ে ধরফর করত। কখন জানি সাদ কোনো কারণে রেগে ওঠে, কিন্তু আজকের সকালটা অন্যরকম, যেন ভয় লাগছে না। ফালাক খুব সাবধানে পাশ ফিরে শুল, যাতে সাদের ঘুমে ব্যাঘাত না ঘটে। কনিয়ার উপরে ভর দিয়ে মাথাটা একটু উঁচু করে খুব গভীর মনোযোগ দিয়ে সাদকে পর্যবেক্ষণ করতে থাকে। ঘুমানোর সময় এই ভয়ঙ্কর মানুষটাকে কতটা শান্ত আর নিষ্পাপ দেখায়। সাদের কপালে সবসময় যে একটা চিন্তার ভাস থাকে, ঘুমের ঘোরে সেটা এখন নেই। তীক্ষ্ণ নাক আর ঘন কালোর চোখের পাতাগুলো ফালাকের দৃষ্টি আটকে দিচ্ছে। ফালাক খেয়াল করল সাদের ঠোঁট দুটো ঘুমের ঘোরে খুব সামান্য আলগা হয়ে আছে। ফালাকের নজর গেল সাদের হাতের দিকে। ঘুমের ঘোরে সাদের হাত একটা ফালাকের বালিশের একদম কাছে পড়ে আছে। সাদের হাতের আঙুলগুলো অনেক লম্বা। ফালাকের খুব ইচ্ছে হলো একবার ওই আঙুলগুলো ছুঁয়ে দেখতে, কিন্তু পরক্ষণেই ও লজ্জায় গুটিয়ে গেল। সাদ ঘুমের হঠাৎ সাদ ঘুমের ঘোরেই একটু নড়েচড়ে উঠল। ফালাক ভয়ে দ্রুত চোখ বন্ধ করে ঘুমের ভান করল। বুকটা তখন ঠিপঠিপ করছে। কয়েক সেকেন্ড পর আবার খুব ধীরে চোখ খুলে দেখল সাদ এখন ওর দিকেই মুখ ফিরে শুয়ে আছে। দুজনের মাঝখানে দূরত্ব এখন খুবই সামান্য। ফালাক অনুভব করতে পারছে সাদের নিঃশ্বাসের উষ্ণতা মুখে আছড়ে পড়ছে। ফালাক অপলক চোখে সাদের বন্ধ চোখের দিকে তাকিয়ে রইল। খেয়াল করল সাদের গায়ের পুরুষালী গন্ধটা এখন ফালাকের মস্তিষ্ককে আচ্ছন্ন করে দিচ্ছে। ফালাকের হঠাৎ মনে হলো এই লোকটার উপরে রাগ করা, একে ঘৃণা করা আর এখন তার পক্ষে সম্ভব নয়। যেন অলক্ষ্যেই সাদের মায়ায় এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে গেছে। ঠিক তখনই সাদের চোখের পাতাগুলো একটু কেঁপে উঠল। ফালাক বুঝতে পারল সাদ হয়তো এবার জেগে যাবে। দ্রুত পাশ ফিরে চাদরটা টেনে নিল, কিন্তু ওর ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ঠিকই ফুটে রইল। ফালাক জানলার পাশে কাজ করছিল, তখন হঠাৎ জানলার ওপাশে চোখ যায়। কালো রঙের জিপটার দিকে সাদ এগিয়ে যাচ্ছে। হাঁটা চলার মধ্যে আলাদা একটা আভিজাত্য আছে। ফালাক জানালার পাশে একটু সরে এসে আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টির সাদের দিকে তাকিয়ে রইল। ফালাক নিজের অজান্তেই মুচকি হাসছে। সাদের এই ব্যস্ত ভঙ্গি, গলার স্বরে গম্ভীর প্রতিধ্বনি, সব কিছুই এখন ফালাকের কাছে অন্যরকম লাগে। আগে যেখানে বুকটা ভয়ে শুকিয়ে যেত, সেখানে এক ধরনের এখন প্রশান্তি কাজ করে। সাদ জিপের দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর কেন যেন একবার ওপারের জানলার দিকে তাকায়। ফালাক তড়িঘড়ি করে জানলার আড়ালে চলে গেল। জিপটা গেট দিয়ে বেরিয়ে গেল। ফালাক তখনও জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল যতক্ষণ অবধি দেখা যায়। সাদের অনুপস্থিতি এখন তাকে বিষণ্ণ করে দেয়। ফালাক জানে না কেন এমন মনে হচ্ছে। সাদ যতক্ষণ চোখের সামনে থাকে না, ততক্ষণ ফালাকের মনটা অস্থির হয়ে থাকে। ফালাক একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। ঠোঁটের কোণে লেগে থাকা লাজুক হাসিটা কিছুতেই মুছছে না। দুপুরের ফালাক শাওয়ারে গেছে। শাওয়ারের ঝর্ণা থেকে পড়া শীতল জলধারা ফালাকের শরীরে প্রশান্তি দিচ্ছে। হঠাৎ ওর মনে পড়ল তাড়াহুড়োয় নিজের কাপড়গুলো বিছানাতেই রেখে বাথরুমে ঢুকে পড়েছে। ফালাক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। খুব সাবধানে বাথরুমের দরজাটা সামান্য ফাঁক করে উকি দিয়ে দেখল রুম একদম খালি। তাই মনে কোনো দ্বিধা না রেখেই ভিজে একাকার অবস্থায় পা টিপে টিপে রুমে ঢুকল। দ্রুত বিছানা থেকে নিজের কাপড়গুলো নিয়ে আবার বাথরুমে ঢুকে পড়ল। খেয়ালই করেনি যে বাথরুমের দরজাটার ছিটকানি ঠিকমতো লাগায়নি, সামান্য একটু ফাঁক হয়ে আছে। ফালাক নিজের মনেই ভেজা শাড়িটা গা থেকে ছড়িয়ে নিল। সবুজ রঙের শাড়িটা এখন মেঝেতে স্তূপ হয়ে পড়ে আছে। ফালাক এখন কেবল ওর পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় আছে। ব্লাউজটাও একদম ভিজে শরীরের সাথে লিপটে আছে, যা ওর শরীরের ভাঁজগুলোকে বড্ড স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। খুব সাবধানে ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলে ফেলল। ঠিক সেই মুহূর্তে রুমের দরজা খোলার শব্দ হলো। সাদ রুমে ঢুকে কাউকে না দেখে সরাসরি বাথরুমের দিকে এগিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। সাদ খুব স্বাভাবিকভাবেই বাথরুমের দরজাটা পুশ করল।
দরজাটা ছিটকানি না লাগানো থাকায় অনায়াসেই খুলে গেল। আর তখনই সাদের সামনে ফুটে উঠল এক নিরেট দৃশ্য। সাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দরজার ওপাশে ফালাক অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, পিঠটা সাদের দিকে ফেরানো, মসৃণ পিঠের উপর দিয়ে জলের কণাগুলো গড়িয়ে নামছে। ফালাক অনুভব করল কেউ একজন ভিতরে ঢুকেছে। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। দুই হাতে নিজের বক্ষদেশ ঢাকার এক বৃথা চেষ্টা, কিন্তু এই অপ্রস্তুত অবস্থায় ফালাকের রূপ যেন আগ্নেয়গিরির আগ লাভার মতো উত্তপ্ত হয়ে ধরা দিল সাদের চোখে। সাদের চোখের মনি স্থির হয়ে গেল। নিশাতুর দৃষ্টি ফালাকের ভিজে শরীরে আটকে আছে। সাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। ফালাকের ফর্সা শরীরে জলের বিন্দুগুলো হীরের মতো চিকচিক করছে। সাদের ভেতরে দাউ দাউ করে জ্বলা পুরুষালী আক্রোশ, তৃষ্ণা মুহূর্তেই মাথা চাড়া দিয়ে উঠল। মুহূর্তের স্তব্ধতা যেন অনন্তকাল ধরে চলল। সাদ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক পড়ছে না। ফালাকের ভিজে শরীরে জলের কণাগুলো হীরের মতো চিকচিক করছে। অর্ধনগ্ন অবস্থায় অপ্রস্তুত সৌন্দর্য সাদের মস্তিষ্কে সব শিরা উপশিরায় এক তীব্র ঝঙ্কার তুলল। ফালাক লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছে। হাত দুটো কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সাদের হুঁশ ফিরল কয়েক সেকেন্ড পর। নিজের ভেতরের অস্থিরতাকে কোনো মতে চেপে রেখে সাদ এক ঝটকায় মুখ ফিরিয়ে নিল। স্টুপিড, দরজাটা কি ঠিক মতো লাগানো যায় না? সাদ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না, গট গট করে বাথরুম থেকে বেরিয়ে গেল। ভেতরে ফালাক তখনও কাঁপছে। দ্রুত ছিটকিনিটা এবার একদম শক্ত করে লাগিয়ে দিল। বুকের ভেতরটা যেন কেউ ড্রাম বাজাচ্ছে। ধুকপুক ধুকপুক। লজ্জায় গাল টকটকে লাল হয়ে গেছে। হায় আল্লাহ, কেন আমি এতটা অসাবধান হলাম? লজ্জার চোটে ফালাক আর বাথরুম থেকে বের হচ্ছে না। সাদের নেশাতুর চাহনিটা চোখের সামনে থেকে সরছেই না। অবশেষে অনেক সাহস সঞ্চয় করে ফালাক অতি সাবধানে বাথরুমের দরজা খুলল। ভেবেছিল সাদ হয়তো এতক্ষণে নিচে চলে গেছে, কিন্তু না, সাদ সোফায় বসেছিল। ফালাক বের হতেই এক ঝটকায় উঠে দাঁড়ালো। দুজনের চোখাচোখি হতেই ফালাক আবার নিচের দিকে তাকিয়ে রইল। সাদ কোনো কথা না বলে ফালাকের পাশ কাটিয়ে গট গট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। জোরে দরজাটা আটকে দিল। ফালাক বিছানায় বসে পড়ে। সাদ বাথরুমের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে সজোরে পানির ছাপটা দিচ্ছে। বিড়বিড় করে বলছে, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ফালাক? সাদের মনের ভেতরে তখন এক তুফান চলছে। ফালাকের সিক্ত রূপ মস্তিষ্ক থেকে কিছুতেই যাচ্ছে না। বাথরুম থেকে ভেজা অবস্থায় বের হওয়ার সময় ফ্লোরটা বেশ খানিকটা ভিজে গিয়েছিল, তাই ফালাক দ্রুত একটা শুকনো কাপড় দিয়ে ফ্লোর মুছতে বসে গেল। চুলগুলো তখনও আধ ভেজা, আঁচলটা কাঁধ থেকে বারবার খসে পড়ছে। খুব নিচু হয়ে এক মনে ফ্লোরটা মুছছিল, যাতে দ্রুত কাজ শেষ করে ওখান থেকে সরে যেতে পারে। ঠিক তখনই সাদ বাথরুম থেকে বের হলো। মাথায় এখনও পানির ফোঁটা, গায়ে একটা টি শার্ট। বেরোতেই দেখলো ফালাক মেঝেতে বসে ঝুঁকে পড়ে ফ্লোর মুছছে। ফালাকের ঝুঁকে থাকা অবস্থায় শরীরের সাবলিক ভঙ্গি, বিন্দু বিন্দু জমে থাকা পানি সাদের চোখে নতুন করে নেশা ধরিয়ে দিল। সাদ একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরে ঝড় এখনও শান্ত হয়নি। ভাবছিল ফালাক বোধহয় এতক্ষণে নিচে চলে গেছে, কিন্তু মেয়েটা এখনও ওর চোখের সামনেই ঘুরঘুর করছে। সাদের মেজাজটা আবার খিটখিটে হয়ে গেল। এই কাজ করার জন্য কি এই বাড়িতে লোক নেই? তুই কেন এসব করছিস? ফালাক চমকে গিয়ে মাথা তুলে তাকায়। সাদকে একদম সামনে দেখে আবার অপ্রস্তুত হয়ে পড়ে। না, মানে আমি আশায় ফ্লোরটা ভিজে গিয়েছিল তো, তাই। সাদ এক কদম এগিয়ে এলো। পায়ের শব্দে ফালাকের বুকটা আবার দুরু দুরু করতে লাগলো। সাদ ফালাকের হাতের ভেজা কাপড়টা এক টান দিয়ে কেড়ে নিল। রাখ এইসব, যা এখান থেকে। তোকে দেখলে আমার মেজাজ এমনিতেই ঠিক থাকছে না, তার উপরে আবার এইসব নাটক শুরু করেছিস। ফালাক স্তম্ভিত হয়ে সাদের দিকে তাকিয়ে রইল। সাদের চোখের গাঢ় চাউনি আর কর্কশ কণ্ঠস্বরের পিছনে যে একটা তীব্র আকর্ষণ লুকানো আছে, সেটা বুঝতেই ফালাকের বাকি রইল না। ফালাক আর এক মুহূর্তও দেরি করল না। মাথা নিচু করে প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। করিডোরে এসে লম্বা একটা শ্বাস নিল। সারা শরীর এখন কাঁপছে। সাদের রাগী চাউনির আড়ালে সে কি পরিমাণ তৃষ্ণা লুকিয়েছিল, সেটা ভেবেই ফালাকের লজ্জায় আবার গা শিউরে উঠল।
রুমে একা একা সাদ নিজের মনেই বিড়বিড় করল, পাগল করে দেবে এই মেয়েটা আমাকে। রমজান মাস সমাগত। মির্জাবাড়ির দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী আজ বিকালে গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মির্জা মঞ্জিলের সামনের বিশাল রাস্তায় সারি বেঁধে মানুষ দাঁড়িয়ে আছে। বাড়ির 3 নতুন বউ রিমা, নীলা আর ফালাক আজ নিজ নিজ হাতে এই ইফতারি সামগ্রী তুলে দিচ্ছে। সবার পরনে মার্জিত পোশাক, মাথায় ঘোমটা। ফালাক খুব মন দিয়ে প্রতিটি মানুষের হাতে প্যাকেট তুলে দিচ্ছিল। রাস্তার একপাশে যখন বিতরণের কাজ চলছে, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। মহিলাটি সম্ভবত চোখে একটু কম দেখেন। ঠিক সেই মুহূর্তেই এক কোণ থেকে একটা দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মহিলার দিকে ধেয়ে আসছিল। ফালাকের চোখ তখন সেই মহিলার ওপর। এক মুহূর্ত দেরি না করে ফালাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে মহিলাকে এক ছটকায় রাস্তার অন্য পাশে সরিয়ে নিল। গাড়িটা একদম ফালাকের গা ঘেঁষে প্রচণ্ড শব্দে ব্রেক কষে থামল। অল্পের জন্য এক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল ফালাক। বৃদ্ধ মহিলাটি ভয়ে কাঁপছিলেন। ফালাক তাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। মহিলাটি ফালাকের মাথায় হাত রেখে অঝরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, বেঁচে থাকো মা, আল্লাহ তোমার কোল আলো করে চাঁদ আনুক, তোমার মতো দয়ালু মানুষ যেন ঘরে ঘরে হয়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির ভেতর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ এই পুরো দৃশ্যটি লক্ষ্য করছিল। গাড়ির পেছনে সিটে বসা লোকটি তার পাশের সঙ্গীকে জিজ্ঞাসা করল, মেয়েটা কে রে? চিনতে পারোনি বস? ও হলো মির্জাবাড়ির বউ, সাদ মির্জার বউ। লোকটির চোখের মনেই মুহূর্তেই শুরু হয়ে এলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সিটে হেলান দিয়ে আয়েশ করে বসল। মনে মনে আওড়ালো, সাদ মির্জার বউ? হা হা হা, তাহলে একে টার্গেট করা যাক। কেন বস? পুরনো শত্রুতা। গোধূলির আলো ফুরিয়ে চারপাশটা ধূসর হতে শুরু করেছে। তখনই ফালাক সাদের মায়ের অনুমতি নিয়ে পাশের বাড়ির কাকিমার বাসায় যাওয়ার জন্য বের হয়। কাকিমা বারবার করে ওকে যাওয়ার জন্য বলেছিলেন, তাই ফালাক ভাবল কিছুক্ষণ গল্প করে ফিরবে। সাদের মা খুশি মনেই সম্মতি দিলেন। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার ঘন হয়ে আসে। এদিকে সাদ ফিরে সোজা রুমে যায়। প্রতিদিন সাদ বাসায় ফিরলেই ফালাক শরবত পানি নিয়ে সামনে হাজির হয়। সাদ ভাবল ফালাক হয়তো নিজে কোনো কাজে ব্যস্ত। ঘরে গিয়ে সাদ জ্যাকেটটা খুলে রাখে। 10 মিনিট 20 মিনিট পার হয়ে গেল। সাদের ইদানিং ফালাকের সান্নিধ্য ছাড়া কেন জানি অস্থির লাগে। বাড়ি ফিরে এখনও ফালাকের দেখা পায়নি। নিচে নেমে এসে মাকে জিজ্ঞেস করলো, মা, ফালাক কোথায়? ও তো পাশের বাড়ির নাহিদাদের ওখানে গেছে, কিন্তু সন্ধে তো অনেক আগেই হয়ে গেছে, এখনও এলো না কেন? সাদের মায়ের মনেও এবার দুশ্চিন্তা দানা বাঁধল। তিনি মীরাকে ডেকে বললেন, মীরা, যা তো মা, পাশের বাড়ি থেকে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, রাত হয়ে যাচ্ছে তো। মীরা দ্রুত পায়ে বেরিয়ে গেল। 5 মিনিট পর মীরা প্রায় দৌড়াতে দৌড়াতে ফিরে এলো। চোখে মুখে আতঙ্ক। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা সাদ মীরার অস্থিরতা দেখে থমকে দাঁড়ালো। মা, ভাবি ভাবি তো ওখানে নেই। সাদ মীরার সামনে এসে দাঁড়ালো। ও চোয়াল শক্ত হয়ে গেছে। মানেটা কি? নেই মানে কি? কাকিমা ভাবলেন, ভাবি তো সন্ধ্যার আজান দেওয়ার পরপরই ওখান থেকে বেরিয়ে গেছে। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে ওখান থেকে বেরিয়েছে। পাশের বাড়ি থেকে তাদের গেট পর্যন্ত আসতে বড় জোর 2 মিনিট সময় লাগে। তবে 1 ঘন্টা ধরে ফালাক কোথায়? কি? তাহলে ফালাক কোথায় গেল? 1 ঘন্টা ধরে ও বাড়ির বাইরে? সাদার এক মুহূর্তও দেরি না করে পকেট থেকে ফোন বের করলো। বাড়ির সবাই আশেপাশে, পাড়া প্রতিবেশী সবার বাড়ি খুঁজল, কিন্তু ফালাকের কোনো হদিশ পাওয়া গেল না। সবার মনে একটাই প্রশ্ন, মেয়েটা গেল কোথায়? সাদ পাথরের মতো স্থির হয়ে সিসিটিভি ফুটেজের সামনে বসে আছে। চোখ লাল হয়ে গেছে। রিওয়াইল্ড করে দেখেছে ফালাক কখন বেরিয়েছিল। ফুটেজে দেখা গেল ফালাক যখন ওই বাড়ি থেকে বের হয়ে নিজের গেটের দিকে আসছিল, ঠিক তখনই গেটের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক ওকে ডাক দেয়। ফালাক সহজ সরল মেয়ে, কোনো সন্দেহ না করে লোকটার কাছে এগিয়ে যায়। লোকটা কাঁপা কাঁপা হাতে ফালাককে একটা ভাঁজ করা কাগজ দিল। ফালাক যখনই কাগজটা খুলে পড়তে শুরু করলো, তখনই দেখা গেল হঠাৎ টলতে টলতে অজ্ঞান হয়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো আর দ্রুত ফালাককে ভেতরে তুলে নিয়ে গাড়িটা হাওয়া হয়ে গেল।
সাদ কাঁপা কাঁপা হাতে ফুটেজটা জুম করলো। সারা শরীর রাগে রিরি করে উঠল, হাতের মুঠি শক্ত হয়ে এলো। সাদ দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলল, হামজা। সাদের বুঝতে বাকি রইল না কেন এমন করেছে। হামজা অনেকদিন ধরেই সাদের উপরে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সাদের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। টেবিলের উপরে জোরে একটা কিল মেরে উঠে দাঁড়ালো। বাড়ির সবাই ওকে দেখে ভয়ে পিছিয়ে গেল। সাদ এখন এক জ্যান্ত আগ্নেয়গিরি। ঘটনার প্রায় 5 ঘন্টা পার হয়ে গেছে। বাইরের অন্ধকারের সাথে পাল্লা দিয়ে ফালাকের চোখের পাতাও যেন ভারী হয়েছিল। অবশেষে খুব কষ্টে চোখ মেলল। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। ফালাক দেখল একটা ভাঙাচোরা স্যাঁতস্যাঁতে ঘরের মেঝেতেই পড়ে আছে। চারিপাশে ধুলোবালি আর মাকড়সার জাল। ওর হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। ফালাক ভয়ে অস্ফুট স্বরে ডেকে উঠল, কেউ আছেন? কিন্তু কোনো উত্তর এলো না। ঘরের কোণে একটা ভাঙা জানলা দিয়ে বাইরে তাকাতেই ফালাকের কলিজা শুকিয়ে গেল। বাইরে কেবল ঘন জঙ্গল আর ঝিঝি পোকার শব্দ। চাঁদের আলো গাছের পাতায় লেগে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। ফালাক বুঝতে পারল ও লোকালয় থেকে অনেক দূরে কোনো এক নির্জন জায়গায় বন্দি। হঠাৎ ভারী বুটের শব্দ শোনা গেল। কেউ একজন ঘরের এদিকে এগিয়ে আসছে। ফালাক ভয়ে দেয়ালের সাথে সেঁটে গেল। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। হাতে একটা টর্চ নিয়ে ভেতরে ঢুকলো সেই লোকটা, যার নাম হামজা। লোকটার ঠোঁটে এক পৈশাচিক হাসি। ফালাক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? আপনার কি ক্ষতি করেছি? হামজা ফালাকের কাছে এসে হাঁটু গেড়ে বসলো। ওর চিবুকটা জোরে চেপে ধরল। ক্ষতি? তোমার ওই অহংকারী স্বামী আমার সাম্রাজ্য শেষ করে দিয়েছে। আজ আমি তার অহংকার ধুলোয় মিশিয়ে দেব। তুই হবি সাদ মির্জার ধ্বংসের শুরু। ফালাকের 2 চোখ পেয়ে জলের ধারা নামছে। মনে মনে শুধু একজনের কথাই ভাবছে। হামজা ফালাকের চিবুকটা শক্ত করে ধরে কথাগুলো বলছিল। তখন ফালাকের চোখের জলে ভেজা নিষ্পাপ মুখটা চাঁদের আলোয় এক অলৌকিক সৌন্দর্যের মতো ফুটে উঠল। হামজা কিছুক্ষণ স্থবির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। কুৎসিত মনেও এক মুহূর্তের জন্য বিস্ময় জাগল। হামজা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নাড়ল। মানতেই হবে রে, ওই শয়তান সাদ মির্জার কপাল আছে বলতে হয়। এত সুন্দরী বউ পেল কোথায়? এই মায়াবী চেহারা দেখলে তো যে কারো পাষাণ মন গলে যাবে। সাদ মির্জা তো শুধু ক্ষমতায় নয়, কপালেও দেখছি সবাইকে টেক্কা দিয়েছে। ছেড়ে দিন বলছি। ফারাক মনে মনে ভাবে, তার জীবনে কি কোনো শান্তি আসবে না? এ কোন বিপদে পড়ল সে? আচ্ছা, ফালাককে কি সাদ খুঁজবে? আল্লাহ, তুমি পথ দেখাও। এখন থেকে কি হবে? বের হব এখান থেকে? কিভাবে বের হব? বাঁচাও আল্লাহ। মনে মনে দোয়া পড়তে থাকে। হামজা ফালাকের গালটা আবার স্পর্শ করতে গেল। ফালাক ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। হাতটা ফালাকের ত্বক ছোঁয়ার আগে হঠাৎ হামজা অনুভব করলো ওর ঠিক পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। হামজা চমকে পেছনে ফিরতেই দেখল ঘুটঘুটে অন্ধকার মাঝখানে আগ্নেয়গিরির মতন জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়িয়ে আছে সাদ মির্জা। সাদের পরনে শার্টের হাতা গোটানো, কপালের শিরাগুলো রাগে ফুলে ফেপে উঠেছে। সাদ এক চুলো সময় নষ্ট করল না। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হামজার কলার ধরে এক হ্যাচকা টানে ওকে মেঝেতেই আছাড় মারল। হামজাকে লাথি মেরে দেয়ালের সাথে পিষে ধরে সাদ গর্জে উঠল। তোর দেখছি এখনো শিক্ষা হয়নি হামজা। তুই ভেবেছিলি এই জঙ্গলে লুকিয়ে আমার থেকে বাঁচবি? সাদ মির্জার জিনিস ছোঁয়ার সাহস দেখাস কোন সাহসে? ফালাক ঘরের কোণে এক কোনায় গুটি সুটি মেরেই বসে আছে। ভয়ে ওর শরীর কাঁপছে। সাদকে দেখে ওর মনে হলো যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি নেমেছে। সাদ এসেছে। ঠিক সেই মুহূর্তে হামজার এক চেলা অন্ধকারের সুযোগ নিয়ে সাদের একদম পিছনে এসে ধারালো এক ছুরি দিয়ে সাদের পিঠে সজোরে আঘাত করল। সাদের সাদা শার্ট মুহূর্তেই লাল রক্তে ভিজে একাকার হয়ে উঠল। ফালাক চিৎকার করে উঠল, আপনার পিঠে, আপনার রক্ত পড়ছে, সরে যান। ব্যথায় সাদের মুখটা একবার কুঁচকে উঠল, কিন্তু দমে গেল না। উল্টে ঘুরে এক ঝটকায় লোকটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে লোকটাকে সজোরে লাথি মারল। সাদ যেন আজ মানুষ নয়, এক আহত সিংহ। পিছনে থাকা লোকটাকে এমনভাবে মারল
যে সে ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। এইসব সাদ আবার হামজার দিকে ফিরল। হামজা তখন পালানোর চেষ্টা করছিল, কিন্তু সাদকে টেনে ধরে এমন আছাড় মারল যে হামজার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা রইল না। সাদ রক্তাক্ত অবস্থায় টলতে টলতে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক কাঁদতে কাঁদতে সাদের কাছে ছুটে গেল। সাদ নিজের ব্যথা ভুলে গিয়ে খুব সাবধানে ফালাকের বাঁধন খুলে দিল। কিছু হয়নি, আমি তো আছি। সাদ ফালাককে নিজের পাজা কোলে তুলে নিল। সাদের পিঠ দিয়ে তখনও অনবরত রক্ত গড়িয়ে ফালাকের হাত ভিজিয়ে দিচ্ছে। ফালাক সাদের বুকের সাথে লিপটে আছে। ফালাককে নিয়ে ভাঙাচোরা ঘর থেকে বেরিয়ে বনের বুক চিরে নিজের গাড়ির দিকে এগোতে লাগলো। ফালাক সাদের জখমের উপরে নিজের ওড়না চেপে ধরল। কেন এলেন আপনি একাই? আপনার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। সাদ ম্লান হেসে ফালাকের গালের চোখের জল মুছে দিল। এরপর ফালাককে কোলে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ফালাক নামিয়ে দিতে বললেও সাদ নামিয়ে দেয় না। স্টুপিড, কেউ ডাকলেই যেতে হয়? আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছিল, তাই তো। তাই তো। সাদা ব্যঙ্গ করে উঠল সাদ। ব্যথায় সাদের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। পিঠের জখমটা প্রতি পদক্ষেপে জানান দিচ্ছে তার গভীরতা। কিন্তু ফালাককে কোলে নিয়ে হাঁটার সময় চোখে মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, আছে কেবল এক অস্থির জেদ। বনের অন্ধকার চিরে সাদের ভারী বুটের শব্দ আর ঝিঝি পোকার ডাক মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। তখন হামজার কথা ভেবে সাদ বেরিয়ে পড়ে। লক্ষ্য ছিল এখানে পৌঁছানো। কাউকে কিছু বলার কথা মাথাতেও আসেনি। ফালাক সাদের বুকের সাথে লিপটে আছে। ফালাক অনুভব করতে পারছে সাদের শরীর ক্রমশ ঘেমে উঠেছে। ফালাক কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমায় নামিয়ে দিন, আমি হাঁটতে পারছেন না। আপনি তো হাঁটতে পারছেন না, আপনার শরীর দিয়ে অনেক রক্ত পড়ছে, আমি নিজে হাঁটতে পারবো। সাদ এক মুহূর্তের জন্য থামল না। দুই হাতের বাঁধন আরও শক্ত করে ফালাককে বুকের সাথে মিশিয়ে নিল। দাঁতের দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, চুপচাপ থাক। একবার স্টুপিডগিরি করেছিস, এখন দ্বিতীয়বার আমার মেজাজ খারাপ করিস না। তোর পায়ে জুতো নেই, খালি পায়ে এই জঙ্গলের মাটিতে কোথায় কি আছে, পা কেটে যাবে। ফালাক আর কোনো কথা বলল না, শুধু সাদের কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। কেবল মনে হচ্ছে এই মানুষটা তার নিজের জীবনের তোয়াক্কা না করে ওর জন্য ছুটে এলো, এতটা রক্ত ছড়িয়েও ওকে আগলে রেখেছে। বন থেকে বেরিয়ে গাড়ির কাছে পৌঁছাতেই সাদ ফালাককে খুব সাবধানে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। এরপর নিজেও ড্রাইভিং সিটে বসল। আপনি কি এই অবস্থায় গাড়ি চালাবেন? সাদ গাড়ি স্টার্ট দিল। বনের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে জিপটা তীব্র গতিতে ছুটছিল। ফালাক এক দৃষ্টি সাদের মুখটার দিকে তাকিয়ে রইল। চাঁদের আবছা আলোয় সাদের ফর্সা মুখটা এখন যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে। ফালাক আলতো করে সাদের হাতের উপরে নিজের হাতটা রাখল। আমি খুবই সরি, আমার জন্যই আপনার এই অবস্থা। সাদ গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। সামনের দিকে তাকিয়েই খুব নিচু স্বরে বলল, সরি বলে দায় এড়ানোর চেষ্টা করিস না। এই যে আমাকে এতটা ভোগালি, বাড়িতে গিয়ে এর কড়ায় গন্ডায় আমি হিসেব নেব। আপাতত দোয়া কর যাতে মাঝপথে অজ্ঞান না হয়ে যায়। ফালাকের বুকটা কেঁপে উঠল। ও দ্রুত সাদের পিঠের জখমের উপরে নিজের আঁচলের অংশটা চেপে ধরল, যাতে রক্তপাত কিছুটা কমে। মনে মনে শুধু প্রার্থনা করছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দাও, আমার সবটুকু আয়ু ওনাকে দিয়ে দাও। হাসপাতালের সামনে জিপটা প্রচণ্ড শব্দে ব্রেক কষে থামল। সাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কিন্তু জেদি মানুষটা নিজের ব্যথার চেয়েও ফালাকের সুরক্ষাকেই বড় করে দেখল। স্টিয়ারিং ছেড়ে টলতে টলতেই গাড়ি থেকে নামলো। ফালাকের পাশের দরজাটা খুলে ধরল। সাদ ফালাকের হাত ধরে এক প্রকার টেনে স্ট্রেচারের কাছে নিয়ে গেল। কর্তব্যরত ডাক্তার আর নার্সেরা এগিয়ে আসতেই সাদ গর্জে উঠল, আগে ওকে ট্রিটমেন্ট করেন, ও শরীরে কোথাও কোনো চোট লেগেছে কিনা ভালো করে চেক করেন। ডাক্তার অবাক হয়ে সাদের রক্তাক্ত পিঠের দিকে তাকিয়ে বললেন, মিস্টার, আপনার অবস্থা তো গুরুতর, আপনার অপারেশন থিয়েটারে যাওয়া দরকার। সাদ ভ্রুকুচকে কর্কশ গলায় বলল, আমি যা বলছি তাই করুন। ও ভয় পেয়েছে, ওর ট্রিটমেন্ট আগে জরুরি। ফালাক কাঁদতে কাঁদতে সাদের হাত আঁকড়ে ধরল। চিৎকার করে বলতে চাইল এই লোকটাই বেশি আহত, কিন্তু সাদ ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর জানা গেল ফালাক
এর শুধু হাতে পায়ে সামান্য ছিলে গেছে। অন্যদিকে সাদের পিঠের জখমটা বেশ গভীর ছিল। ডাক্তারেরা ব্যান্ডেজ করে ওকে হাসপাতালে ভর্তি থাকার কড়া নির্দেশ দিলেও সাদ শোনেনি। একগুঁয়ে মানুষটা নিজের সাইন করে রিলিজ দিয়ে ফালাককে নিয়ে বাড়ির পথে রওনা হলো। রাত তখন গভীর। মির্জা বাড়ির গেটে জিপটা থামতেই বাড়ির সবাই, সাদের মা, বাবা, মীরা আর বাকিরা পাগলের মতো ছুটে এলেন। সাদকে আরও বিধ্বস্ত। ফালাককে দেখে বাড়িতে যেন একটা ছোটোখাটো ভূমিকম্প হয়ে গেল। সাদের মা ফালাককে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আর সাদকে ওই অবস্থায় দেখে মীরার চিৎকার বের হয়ে এলো, ভাইয়া তোমার এ কী হাল? সাদ কোনো কথা না বলে ভেতরে ঢুকলো। ফালাক এক মুহূর্তের জন্য সাদের পাশ ছাড়ল না। সাদের হাত শক্ত করে ধরে আছে। ড্রয়িং রুম থেকে সোফায় সাদকে বসানো হলো। সাদের মা কান্নাকাটি করছেন দেখে সাদ খুব ধীরে স্বরে বলল, মা, অনেক রাত হয়েছে, ফালাক ঠিক আছে, আমি ওকে নিয়ে এসেছি। এখন কান্নাকাটি বন্ধ করো আর সবাই যার যার রুমে যাও, আমি ঠিক আছি।